বললাম তো আমি জানি না আমার গদি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা আমার। সো হাউ ক্যান আই ম্যানেজ টু থিঙ্ক যে আমি হচ্ছে যে এইটা করব, এই হচ্ছে আমার টাইমলাইন। মাহফুজ সরি, না না না, এটা আমি এইভাবে আমার ব্যাখ্যা দিতে হবে। আপনি ব্যাখ্যা দিবেন। আপনি কতদিনের অ্যাসুরেন্স পেলে, হ্যাঁ, মানে কতদিন থাকতে পারবেন জানতে পারলে আমাদেরকে আশ্বস্ত করতে পারবেন যে এই কাজগুলো হবে? না আমার মনে হয় যে প্রত্যেকটা কাজেরই একটা হচ্ছে প্রক্রিয়া আছে। যেমন উনি বললেন লাইসেন্সের ব্যাপারে সরকারের নীতিমালাটা কি, এটা নিয়ে গত 2 মাস ধরে মন্ত্রী পরিষদের ভিতরে একটা ছায়া কমিটি মিটিং এ বসতেছে। 2টা মিটিং আমি মাত্র পাইছি, কারণ আমি 5 জন উপদেষ্টাকে একসাথে পেতে হবে। মাত্র 2টা মিটিং আমি করতে পারছি। সো আই ক্যান নট ডিসাইড অন মাই ওন, কারণ ওটা মন্ত্রী পরিষদের যে কমিটি ওনারা ঠিক করবেন, ওনারা 5 জন মিলে ঠিক করবেন, ওনারা আমার সিনিয়র, ওনারা ঠিক করবেন যে এটা কি হবে কি হবে না। দেন আই উইল গো ফর লাইসেন্স, গিভিং লাইসেন্স। আমি তো এখানে আমি বললাম তো আমার এই যে মানে সীমাবদ্ধতা গুলো আছে, এটা আমি বাইরে বলতে পারি না, আজকে এই সুবাদে আমি বলে রাখলাম, কারণ আমার তো কালকে নামতে হবে, আমি জানি না আজকেও নামতে হইতে পারে। সো বিষয়টা হচ্ছে এখানে অন্য উপদেষ্টা যেখানে সার্টেন যে 15ই ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত উনি থাকবেন, আমি সার্টেন না যে আমি কতদিন পর্যন্ত থাকবো। এবং আমি সার্টেন হলে আমি আজকে যেমন আমি বলি নতুন কুড়ির হচ্ছে যে যখন আমি শুরু করলাম নতুন কুড়ির পুরো টাইমলাইন আমি ঠিক করলাম, আমি জানি না আমি নতুন কুড়িটা শেষ করে যেতে পারবো কিনা। সেটা আমি মনে করি যে সেটা রাজনৈতিক দলগুলো জানবে, এই জন্য রাজনৈতিক দলগুলোর মিটিং আমি আসলাম আর কি, এর আগের মিটিং আসিনি। তো এটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলো তো চাইতে হবে যে আসলে এখানে বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন, ওনারা কিভাবে অবস্ট্রাক্ট করবেন না কাজগুলা, এবং আমাদেরকে কাজগুলো করতে দিবেন। আমার জন্য আমি মনে করি সাংবাদিকতা সুরক্ষা আইন এটা আমার জন্য করা পসিবল। এটা 1 মাস 2 মাসের বিষয় না, যদি আমি কালকেও নেমে যাই, আমি কাজটা শুরু করে দিয়ে গেছি এবং আমার কনসালটেশন গুলো চলতেছে, এটা হয়ে যাবে। এটা আমি চাই এই সরকারের মধ্যে এই সরকারের সময়ের সীমাবদ্ধ হবে, এবং হয়তো কামাল ভাইরা যে প্রস্তাব দিচ্ছে এটা থেকে কিছুটা আলাদা হবে, কিছু কম বেশ হবে, এটা কোনো আমি মনে করি আমাদের কোনো আপত্তি আছে। ওনারও একটা কনসালটেশনের ভিতর দিয়ে এখানে আসছেন, আমরা তারপরে একটা ওয়াইডার কনসালটেশনের জন্য একটু আগে স্যার আমাকে বললেন যে আপনারা আমাকেও পাঠান, আমি বলছি স্যার আপনি আমাকে মেসেজ করেন কাকে কাকে পাঠাইতে হবে আমি পাঠাই দিচ্ছি। আমরা তো চাই যে সবার থেকে নিয়ে আমরা একটা করে দিয়ে যাই, এটা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার মাত্র একটা আইন, কিন্তু প্রক্রিয়াটা 2-3 মাসের। তো আমার কাছে 2-3 মাস হয়তো নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাব, 2-3 মাসের ভিতরে এটা হয়ে যাবে। এটা অন্তত হবে, সাংবাদিকতা সুরক্ষা আইনটা যে কোনো মূল্যে আমরা করব। আমি যাওয়ার পর যিনি আসবেন ওনাকেও আমি বলবো, বা আপনাদেরও বলার সুযোগ আছে, এটা যে কোনো মূল্যে হবে, এটা একটা জিনিস। কিন্তু গণমাধ্যম কমিশন যেটা, সেটাও আমরা এখন পজিটিভলি আগাচ্ছি। একটা সময় পর্যন্ত মন্ত্রণালয়ের ভিতরে অনেক স্টেক হোল্ডার তো আছে, উনি যেটা বলেন দৃশ্যমান অদৃশ্যমান স্টেক হোল্ডার, তো সবাই মিলে একটা চাপ যে গণমাধ্যম কমিশন যদি দিয়ে দেন, গণমাধ্যম কমিশনের পরিধিটা ওনারা একটু বড় করে রাখছেন, এটা হচ্ছে আমার দিক থেকে ক্রিটিক, যে একটু অনেক বড়, যেমন লাইসেন্সিং, স্টার্টিং ফ্রম লাইসেন্সিং টু মেনি থিংস লাইক বিটিভি বেতার যে ব্রডকাস্টিং এজেন্সির কথা বলতেছেন, ওইটাও ওনাদের সাথে সম্পর্কিত হবে। ফলে মন্ত্রণালয়ের অনেকগুলো কাজ ওনাদের সাথে সম্পর্কিত হয়ে যাবে। এটা ভালো এই অর্থে যে ঠিক আছে, আমরা সাংবাদিকতা যে অর্থে স্বায়ত্তশাসিত দেখতে চাই, স্বাধীন দেখতে চাই, সেটার একটা রূপরেখা আছে। কিন্তু আমি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে, যেমন উনি বলছেন কোয়াসাই জুডিশিয়াল ইনস্টিটিউশন আকারে কিন্তু প্রেস কাউন্সিল কাজ করে, মানে এখনই কাজ করে। কিন্তু প্রেস কাউন্সিল গঠনের আপনারা দেখছেন যে আমরা একজন সম্পাদককে রাখছি, উনি থাকতে চান নাই, উনি ফেসবুকে লিখলেন যে ওনাকে কেন রাখা হয় নাই, উনি এটা একজন উপদেষ্টা হিসাবে আমার আরো কি কি বললেন ওনার মত করে ইংলিশে বললেন, আমি ইংলিশে জবাব দিচ্ছি। যাই হোক, সো বিষয়টা হচ্ছে উনি বললেন, উনি ফেসবুকে এসে বলতে পারলেন, কিন্তু প্রেস কাউন্সিল কিন্তু আমি নিয়োগ দিই না। প্রেস কাউন্সিল আপনারা জানেন, প্রেস কাউন্সিলের নিয়োগের কাজটা আমরা একজন বিচারপতি বিদ্যমান বা যারা সাবেক বিচারপতি একজনকে দিই, উনি পরবর্তীতে ঠিক করেন, এবং প্রেস কাউন্সিল অধিকাংশ লোকই সরকারের বাইরের লোক। এটা হচ্ছে কোয়াসাই জুডিশিয়াল এবং গভর্নমেন্ট প্লাস যেটা কামাল ভাইরা প্রস্তাব করতেছেন, গভর্নমেন্টের একেবারে হয়তো আছে কিছু প্রভাব আছে, যেহেতু গভর্নমেন্ট টাকা দেয়, গভর্নমেন্টের কিছু তো জিনিস আছে। কিন্তু আমি প্রেস কাউন্সিল এটা যখন ওনারা সমালোচনা করলেন এবং ওনারা বললেন, তো আমি এই বিষয়টা আমার মন্ত্রণালয়ের লোকরা আবার এখান থেকে প্রতিবাদ করলো, উনি যেটা বললেন আমলাতন্ত্র, তখন আমি করলাম কি, আমি হচ্ছে যে প্রেস কাউন্সিলের প্রথম দিককার একজন লোক ছিলেন গাজী শামসুর রহমান, ওনার হচ্ছে রায়গুলো নিয়ে আসলাম।
ওনার রায়ের 2টা কপি আপনার প্রেস কাউন্সিলে গেলে পাবেন। তো ওই রায়ে দেখলে আপনার মনে হবে যে আসলে সম্ভব, প্রেস কাউন্সিল দিয়ে সম্ভব। এখন সমস্যা হচ্ছে যে এটা আসলে পুরো কাঠামোর প্রশ্ন। এখন গাজী শামসুর রহমান, ওই সময়ের গাজী শামসুর রহমান আর ওই সময়ের সাংবাদিকতার যে আমাদের যে স্ট্যান্ডার্ড, ওই সময়ের পত্রিকার সংখ্যা এবং ওই সময় টিভি বলতে কিছুই ছিল না, বিটিভি জাস্ট ছিল। So, ওই সময়ের আর এই সময়ের বিচারটা আলাদা। তবুও প্রেস কাউন্সিল জিনিসটা, যিনি বিচারপতি উনি অনেকবার আসলেন আমার কাছে, একবারে লিখিত ভাবে নিয়ে আসলেন যে এটা আপনি বদলাইতে পারবেন না, বদলাইলে হাইকোর্ট হয়ে যাবে, ওই যে বলে আর কি। সো সবকিছু মিলে আপনি এটা করেন না, আমরা একটু কাজটা করি, আপনি যদি করেন, আপনি আরো কনসালটেশন করেন, আরো সবকিছু করেন। তো গণমাধ্যম কমিশনের সাথে সম্পর্কিত হচ্ছে প্রেস কাউন্সিল, সম্প্রচার আইন যেটা যেটা করে যাচ্ছিল, শেখ হাসিনা করে যেতে পারে নাই, বাট ওরা শুরু করছিল ওই নীতিমালাটা, সম্প্রচার নীতিমালা নট আইন, ওইটা সংশ্লেষে এটা গণমাধ্যম কমিশনটা হবে, এর অন্তর্ভুক্ত বা এর সাথে সম্পৃক্ত হবে বিটিভি বেতার। যেমন বিটিভি বেতার আমি ওনাদেরকে রাজি করাইতে বললাম, ওনারা একসাথে হবে, বিটিভি বেতার একসাথে হবে। দ্য ক্রাইসিস ইজ, আমি আজকে একটু বেশি মানে একটু খোলামখুলা বলি, কারণ হচ্ছে আমাকে কালকেও বলতে হবে, নামলেও বলতে হবে। পয়েন্টটা হচ্ছে আপনার বেতারের আমাদের হচ্ছে সার্ভিসের অধীনে 800-র মতো হচ্ছে আর কম বেশ 800-র মতো কর্মকর্তা আছেন সার্ভিসের অধীনে, যিনি সরাসরি সরকারি সার্ভিসের অধীনে। এখন সার্ভিসের অধীনে কোনো কর্মকর্তা কিন্তু তাই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে থাকতে পারেন না, ইউজুয়ালি থাকতে পারেন না, ওনাকে কোনো না কোনো উপায় আমাকে রাখতে হবে। ফলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে বেতার যদি আমি স্বায়ত্তশাসন দিই, তারা রাজি, দুইটাই রাজি যে তারা একীভূত হবে। এবং আমাদের জায়গা খরচ হচ্ছে, আমাদের বেতারের 14টার মতো উপকেন্দ্র আছে, এগুলো খালি পড়ে আছে জায়গা, বেতারের অনেক জায়গা আছে যেগুলো অন্যান্য অনেক ভালো কাজে লাগানো সম্ভব। বলে আমরা দুইটাকে একীভূত করলে যেটা হবে যে একই হাউসের ভিতরে, যেটা ওনার নাম দিচ্ছেন ব্রডকাস্টিং এজেন্সি, ন্যাশনাল ব্রডকাস্টিং এজেন্সি বা সামথিং লাইক দ্যাট হইতেই পারে, দে আর এগ্রিড যা তারা করবেন। বাসস হচ্ছে আলাদা ভাবে চাচ্ছে যে আলাদা থাকতে। উনি যেটা বলেন বাসসের নতুন লোক নিয়োগ হয়েছে, সেটা কিছু অস্থায়ী ভিত্তিতে নতুন লোক নিয়োগ হয়েছে, কিন্তু আরো কিছু প্রক্রিয়া বাসস শুরু করছে, যেটা উনি সঠিকই বলছেন, যেটা আমরা সেলফ ক্রিটিক আর কি, এটা অনেকগুলো ইন্টারনালি ঘটে গেছে, যেটা হয়তো আমাদের কাছ পর্যন্তই আসেনি। হ্যাঁ, সো হয় আর কি এগুলো। সো এবং এই গভর্নমেন্টের অধীনে বেশি হয়, কারণ এই গভর্নমেন্টের একটা বড় ক্রাইসিস আছে, যেটা বললাম আমার গদি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস। আরেকটা ক্রাইসিস হচ্ছে যে গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে, যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। এবং আমি আপনাদেরকে বলি, ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিছে গত 1 মাস, মানে কাজ স্লো হয়ে গেছে। ওনারা চলে যাবেন, আরেকজন আসবেন, ওনার সাথে কাজ করবো আমরা, এবং এটার অনেকগুলো প্রমাণ আছে। তো এগুলো আমরা হচ্ছে সেলফ ক্রিটিক, আমি আর কোনো ব্যক্তি বা কোনো আমলা কাউকে বলতেছি না, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। যখন 6 জুন ঘটলো লন্ডনে, এরপর বাংলাদেশের পুরা ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল। আপনার এই জন্য রাজনৈতিক দলগুলোর সামনে কথাগুলো বলতেছি। রাজনৈতিক দলগুলো চাইলে আমি 1 মাসের মধ্যে আইন করে দিতে পারবো, যদি না চায়, তাদের সদিচ্ছা না থাকে, কারণ রাজনৈতিক দলগুলোর সাথে আমলারা যুক্ত, আমলারা বসে আছে কখন পরবর্তী সরকার আসবে, এন্ড এই আইনগুলো তারা তখন পাশ করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবং এই ঘটনা 2007-8 সালে ঘটছিল 111-এর সময়। ওই চাল হচ্ছে এক সচিব চাল হচ্ছে গুদামজাত করে রাখছিল 6 মাস, শেখ হাসিনা এসে 10 টাকা চাল খাওয়াবে এই জন্য। সো দিস ইজ দ্য রিয়ালিটি। আমি বলি, যে কোনো ট্রানজিশনাল গভর্নমেন্টের এই হচ্ছে ক্রাইসিস, যে আপনার পরবর্তী সরকারের অপেক্ষায় সবাই, আমলারা পরবর্তী সরকারের অপেক্ষায়, বিজনেসম্যানরা পরবর্তী সরকারের অপেক্ষায়, আপনারাও হয়তো পরবর্তী সরকারের অপেক্ষায় আছে। তো বিষয় হচ্ছে যে আমি তো এই পরিস্থিতিতে আমাদের জন্য কঠিন করে ফেলা হয়েছে, তারপরেও আমরা এই সদিচ্ছাটা আছে। আমি যদি বলি যে আমরা আইনটা সাংবাদিকতা সুরক্ষা আইন, সাংবাদিকতা এটা আমাদের লেখা আছে, সাংবাদিক না সাংবাদিকতা, ফলে এটা অনেক বড় একটা জায়গা কভার করবে। এটা আমরা করে দিয়ে যাবো, আমরা শুরু করেছি কাজটা। আর হচ্ছে ওয়েবসাইটে ওপেন করার কথা বলছে কামাল ভাই, আমরা ওয়েবসাইটে ওপেন করে দিছি অলরেডি। ইংলিশটা বোধহয় করা হয়নি, ইংলিশটা আমি বলছি লন্ডনে যাওয়ার আগে, কিন্তু এখনো করে নেই, করে দিবে। আর হচ্ছে শ্রম আইনের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন উনি বললেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি লতে এটাকে নিয়ে যাওয়া, এটা তো একটা প্রক্রিয়ার বিষয় আছে, কিন্তু শ্রম আইনের অধীনে এখনো পর্যন্ত সাংবাদিকরা আছেন। মজুরি যেটা বোর্ড আছে, এটা শ্রম আইনের অধীনে আছে। এখন যদি আপনি সিলিংটা ঠিক করতে যান, তখন এটা আবার আইনগত প্রশ্ন আসবে, যে
আপনি আলাদাভাবে তাদের বেতন কাঠামো ঠিক করতে পারেন কিনা, কারণ বেতন কাঠামো এক জায়গায় ঠিক করা আছে। এখন সরকার রিট উঠাইতে পারে কিনা বা কিভাবে নেগোসিয়েশন করতে পারে কিনা বা কাউকে কনভিন্স করতে পারে কিনা, আরো 10টা ধরনের প্রশ্ন আসতে পারে। এবং এটা ঝুলে আছে, এটা আমার জন্য বিব্রতকর, কারণ আমি বারবার ওয়াদা দিচ্ছি যে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হবে। যখন আমি নোয়াবের যারা আছে, যারা মালিক পক্ষকে ডাকলাম, ওনারা রাজি যে আমাদের কিছু সুযোগ সুবিধা আছে, এগুলো দেন, পত্রিকাকে ভালো চলতে দেন। যেমন আমি বললাম যে আমরা হচ্ছে সার্কুলেশন রেট আমি কমাই দিব, কারণ আমি ভুয়া সার্কুলেশন রেট সার্কুলেশন সংখ্যা কমাই দিব। যেমন স্থানীয় পত্রিকার জন্য 1000 সার্কুলেশন সংখ্যা আমরা করে দিব, এটা আমরা অনগোয়িং আছে, আমরা করে দিয়ে যাব। কি জন্য? কারণ আপনি ভুয়া দেখানোর দরকার নেই যে এটা আপনার 5000 চাপান, কিন্তু আপনি টাকাটা আমি বেশি করে দিব। 900 টাকা কয়েক বছর আগে, 900 টাকা এখন আসলে বাস্তব না, তো আমি বাড়াই। তা আমি যে আপনাকে টাকাটা বাড়াই দিচ্ছি, আপনি সাংবাদিকদের কি দিবেন? ওই প্রশ্নের কিন্তু মালিকদের কাছে কোনো জবাব নেই, মালিক বা সম্পাদকদের কাছে। আমি আপনাকে বিজ্ঞাপনের হার বাড়াই দিব, 900 থেকে 1800 করে দিব, এটা আমি বলছি, একবার ওয়াদা করছি যে দ্বিগুণ বাড়াবো। কিন্তু আপনি সাংবাদিকদের কি দিবেন আপনি আমাকে বলেন। ওখানে কিন্তু কোনো রা নাই, এবং আমি মিটিং ডাকলাম, ওনারা 1-2 জন প্রতিনিধি পাঠালেন, আসলেন না। এই জিনিসগুলো আসলে মানে এই ক্রাইসিস গুলো আসলে বলা দরকার, জনগণের কাছে বলা দরকার, সব স্টেক হোল্ডারদেরকে বলা দরকার। আহ এটা হচ্ছে আমাদের জন্য একটা ক্রাইসিস যে আমরা আসলে প্রণোদনা দিতে রাজি আছি। আপনাকে নিউজ প্রিন্ট আমি আমদানি করতে দিই মোটামুটি বিনা শুল্কে, ধরতে গেলে অন্যদের তুলনায়। আপনি তো ওইটা দিয়ে, অনেক পত্রিকা তো এটা দিয়ে আসলে পত্রিকা না চাপাইয়া প্রেসের কাছে বিক্রি করে দেয়, এটাও আমরা জানি। তারপরেও আমরা সরল বিশ্বাসে দিই। দিলে কিন্তু আপনারা কিন্তু সাংবাদিকদেরকে ওই হিসাবে কি আপনারা প্রণোদনা দেন, বা আপনারা কি সাংবাদিকদের বেতনটা ঠিক মতো দেন? একজন সাংবাদিক বললেন যে বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে। একটা বড় অংশের যারা প্রফেশনাল বা কর্পোরেট হাউস গুলো আছে, ওদের অনেকটা বড় অংশ দেওয়া হচ্ছে, এটা সত্য, এবং অনেকে স্ট্যান্ডার্ড বেতন দিচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে অনেক মিডিয়াম লেভেলের যে হাউস গুলো আছে, এবং বিশেষ করে আওয়ামী লীগের যে হাউস গুলো আছে, গত 1 বছর তাদের অবস্থা অনেক বেহাল। হ্যাঁ, তারা হচ্ছে যে তাদের মালিকরা যেহেতু পালাই গেছে, ফলে তারা আসলে বেতন দিতে পারতেছে না, কিন্তু নামটা টিকে রাখতেছে ফর সাম ফিউচার টাইমস। হ্যাঁ, সো এখন আমার ওই জায়গাতে আমার কথা যে শ্রম আইনের ভিতরেই আসলে মজুরির বিষয়টা আমাদেরকে সলভ করতে হবে, যদি এই সময়ের ভিতরে করতে চাই। আমি আলাদাভাবে এখন সিলিংটা ঠিক করলে আমাকে আইন তো বিধিবিধান সংযুক্ত মানে সংশোধন করতে হবে, এটা আমি আলাদাভাবে যেতে পারবো না, এত ইমার্জেন্সি। তো মজুরি অন্তত নবমটা যদি বাস্তবায়নের জন্য মালিক পক্ষ এবং সাংবাদিক পক্ষ যদি একসাথ হয়, তারপরে শ্রম মন্ত্রণালয়কে আমরা বললে আমরা মনে হয় যে এটা আগাইতে পারবো। আর রিট বা এইসব জিনিসগুলো আসলে হাইকোর্টের যারা এখানে উনি আছেন, সুব্রত দা আছেন, এটা আসলে চাইলে সম্ভব। এটা যদি হাইকোর্টে আমি অ্যাটর্নি জেনারেলকে বলছি, ওনারা যদি চান যে এটাকে দ্রুত, কারণ এটা শুনানি হচ্ছে না, অনেক না প্রত্যাহার করানো উচিত না, কিন্তু শুনানিটা হইলে সম্ভব, কিন্তু শুনানি হচ্ছে না, মানে বারবার টাইম পিছানো হয়। তো এটা যদি সরকার পক্ষ চাইলে এবং যারা বিবাদী পক্ষ তারা চাইলে এটা দ্রুত শুনানির ব্যবস্থা হয় হইতে পারে, এবং এটা সম্ভব হইতে পারে। আর হচ্ছে যেটা বললাম যে এখানে আহ সাংবাদিকদের যে যে প্রশ্নটা আসছে, যেটা আপনি রাইটলি বলছেন যে আসলে একজন সাংবাদিকও তো যদি ভুয়া মামলা শিকার হন, তাহলে এটার প্রতিবাদ করা উচিত। এটা আমি এই 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 আমি এই এই মতামতের পক্ষে। কারণ হচ্ছে আমি আজকে আছি, আমরা এই জন্যই হচ্ছে যে কোনো মিডিয়া লাইসেন্সও বাদ দিই নাই, কোনো মিডিয়া বন্ধ করি নাই। আমার সময়ে এবং নাহিদ ইসলামের সময়ে আমাদের এটা ছিল নীতি, যে আমাদের পলিসি ছিল এরকম, আমরা কিছু বন্ধ করবো না। এবং এখানে ওই যে রতন দা বলে গেছেন যে কি বলে যে অ্যাডভাইস দেওয়া হয়, কোনো একটা কলও না সাবেক উপদেষ্টা করছেন না আমি করছি, কোনো মিডিয়া হাউসকে করা হয়নি। 1-2 বার হয়তো কোনো কথার জন্য কথা হয়েছে, বাট নট নেসেসারিলি যে এটা চাপাইয়েন না, এটা চাপান, আমরা কোনোভাবে এটা করি নাই। এবং বরং আমার বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে অনেক পত্রিকাতে, অনেক লেখা হয়েছে, বাট আমরা ওইটা হয়তো প্রতিবাদ লিপি পাঠিয়ে দিছি মন্ত্রণালয় থেকে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর, ওইটাই করছি। এরপরে পত্রিকা হয়তো কোনো পত্রিকা সংশোধনী দিছে, কোনো পত্রিকা দেয় নাই। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর।